মাসখানেক বাদে র্যাচেলের সঙ্গে আবার দেখা হলো। লেডি ভেরিন্ডারের মৃত্যুর পর তাঁর ভগ্নিপতি মিস্টার অ্যাবেল হোয়াইট র্যাচেলের অভিভাবক নিযুক্ত হলেন। মিস্টার গডফ্রের সঙ্গে র্যাচেলের বাগদানের কথা পরিবারের সবার মধ্যে জানাজানি হয়ে গেল। ঠিক হলো মিস্টার অ্যাবেল হোয়াইট ব্রাইটনে র্যাচেল এবং তাঁর স্ত্রীর জন্যে একটি সুসজ্জিত বাড়ি ভাড়া নেবেন, আর গডফ্রে সাহেব যাতায়াত করবেন লন্ডন ব্রাইটন দু জায়গাতেই। আমার অ্যাবেল হোয়াইট আন্টি লন্ডনের একটি হোটেলে উঠলেন, ওদিকে ব্রাইটনে বাড়ি ঠিক করলেন তাঁর ছেলে। বাড়ি গোছগাছের জন্যে উনি আমার সাহায্য চাইলেন, চাকর বাকর ঠিক করে দিতে বললেন। আমাকে র্যাচেলের অতিথি হিসেবে থাকতে অনুরোধও করলেন। বাড়ি সাজানো হয়ে গেল কদিনেই। আমার মূল্যবান বইগুলো এমন সব ঘরে সাজিয়ে রাখলাম র্যাচেল যেগুলো ব্যবহার করে। শনিবার বিকেলে আত্মীয়দের আগমনের অপেক্ষা করছি আমি। দেখি যে ওরা উকিল সাহেব ব্রাফকেও নিয়ে এসেছেন। অবাক হয়ে গেলাম। গডফ্রে আমাদের সঙ্গে আসতে পারল না ড্রসিলা, আন্টি বললেন। তাই ব্রাফ সাহেব বললেন ওর বদলে তিনি সোমবার সকাল পর্যন্ত ব্রাইটনে ছুটি কাটিয়ে যাবেন। ডিনারে অংশ নিলেন ভদ্রলোক। পরিষ্কার বুঝতে পারছি ওর ব্রাইটনে আসার পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য আছে। বিদায়কালে র্যাচেলের দিকে কৌতূহলী চোখে চেয়েছিলেন তিনি। তারপর পরদিন দুপুরে খেতে আসবেন কথা দিয়ে নিজের হোটেলে চলে গেলেন। পরদিন লাঞ্চের সময় র্যাচেল বলল ওর মাথা ব্যথা করছে। মিস্টার ব্রাফ পরামর্শ দিলেন হাঁটলে উপকার হতে পারে, তো বেরিয়ে পড়লেন দুজনে। যখন ফিরলেন তখন বুঝলাম উকিল সাহেব যা বলার বলে দিয়েছেন। র্যাচেলকে এতখানি নীরব আর চিন্তামগ্ন আগে কোনোদিন দেখিনি। মিস্টার ব্রাফ পরদিন লন্ডন যাত্রা করবেন বলে শীঘ্রই বিদায় নিলেন। র্যাচেল নিজের ঘরে চলে গেল। ডিনারে নিচে নামল না, তাই আমাকে দেখতে যেতে হলো ওর শরীর টরীর বা মন টন খারাপ হলো কিনা। কিন্তু ওর ঘরের দরজা বন্ধ দেখলাম। পরদিন সকালে ওর চা নিয়ে গিয়ে বিছানার পাশে বসলাম। আমার সেই মূল্যবান অথচ অবহেলিত বইগুলো কোণের দিকের একটা টেবিলে রাখা। ওগুলো কি ও উল্টে পাল্টে দেখেছে? হ্যাঁ, বলল ও। সুবিধের লাগলো না। কাল মিস্টার ব্রাফ কি কোনো দুঃসংবাদ দিয়েছেন? সরাসরি প্রশ্ন করলাম। র্যাচেলের কালো তীক্ষ্ণ চোখ জোড়া আমার মুখের উপর ঝলসে গেল। ঠিক উল্টোটা, বলল। আমি শোনার জন্যে উদ্গ্রীব হয়েছিলাম, এমন খবরই দিয়েছেন। নিশ্চয়ই মিস্টার গডফ্রে অ্যাবেল হোয়াইটের ব্যাপারে। তড়াক করে বিছানায় উঠে বসল ও, মুখ মড়ার মতো ফ্যাকাশে। তারপর বলল, আমি কখনোই ওকে বিয়ে করব না। মানে? গলা চড়ে গেল আমার। সবাই জানে বিয়ের কথা সব ঠিকঠাক। মিস্টার গডফ্রে আজ আসছেন, বলল ও। উনি আসুন, তারপর দেখতেই পাবেন। নিচে নাস্তা করতে এসে কিছুই দাঁতে কাটল না, মুখও বন্ধ ওর। ভাবলাম হেঁটে আসি, তবে তার আগে মিস্টার গডফ্রে কখন পৌঁছবেন জেনে নিলাম। যথাসময়ে বাড়ি ফিরলাম। ডাইনিং রুমে ঢুকতেই মুখোমুখি পড়ে গেলাম ভদ্রলোকের। র্যাচেলের সঙ্গে দেখা হয়েছে? প্রশ্ন করলাম। হ্যাঁ, দীর্ঘশ্বাস ছেড়ে বললেন। ও হঠাৎ করেই আমাদের এনগেজমেন্ট ভেঙে দিতে চাইছে। আপনি বাধা দেননি? না, বললেন। ভাঙতে চায় ভাঙুক। বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। বসে পড়লাম চেয়ারে। ভালো ঘরের একটা সুন্দরী মেয়েকে হারালাম, বললেন ভদ্রলোক। কিন্তু কেন যে প্রস্তাব দিয়েছিলাম নিজেই জানি না। ব্যস্ত ছিলাম সমিতির কাজকর্ম নিয়ে। ও বলছে ও নাকি অন্য কাকে ভালোবাসে। যাকে বাবা, এসব ঝামেলা দূর হওয়াতে
আমি হাঁফ ছেড়ে বেঁচেছি। এখন মন দিয়ে কাজ করতে পারবো। দেয়াল ঘড়ি দেখলেন। আমার আর দেরি করা চলবে না, বললেন। ট্রেন মিস করব। বাবা আজ সন্ধেই কিংবা আগামীকাল এখানে আসছেন। ওকে সব জানিয়ে দেব। উনি খুব চাইছিলেন বিয়েটা হোক। এখন আগে থেকেই মন শক্ত করতে বলবো। আবার দেখা হবে, চলি। তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন তিনি। আমি দৌড়ে উঠে এলাম আমার ঘরে। পরদিন মিস্টার অ্যাবেলওয়াইট আর মিস্টার ব্রাফ এসে পৌঁছলেন। মিস্টার ব্রাফ র্যাচেলের পাশে বসলে মুখ খুললেন মিস্টার অ্যাবেলওয়াইট। মা র্যাচেল, বললেন, গডফ্রের কাছে অদ্ভুত কথা শুনলাম। কয়েক সপ্তাহ আগে ও আমাকে বলেছিল তুমি নাকি ওকে বিয়ে করবে, কথা দিয়েছ। কিন্তু কাল শুনলাম তোমাদের মধ্যে নাকি মান অভিমান হয়েছে। অমন তো একটু আধটু হবেই প্রেমিক প্রেমিকার মধ্যে। অথচ দেখো, আমার বোকা ছেলেটা ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। ব্যাপারটা আমাদের ওপরই ছেড়ে দিন, বলল র্যাচেল। আমাদের মধ্যে কোনো মান অভিমান হয়নি। আমি ওকে বলেছি এনগেজমেন্ট ভাঙতে চাই, উনি রাজি হয়েছেন, ব্যাস। মিস্টার অ্যাবেলওয়াইটের মুখ গনগনে লাল হয়ে গেছে। আমার ছেলের কি দোষ জানতে পারি? ক্ষোভে প্রায় চিৎকার করে উঠলেন। আমরা ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি, কাজেই আমার আর বলার কিছু নেই। আমার ছেলের অপমান না লাগলেও আমার লাগছে, বললেন মিস্টার অ্যাবেলওয়াইট। দুম করে কিল বসালেন টেবিলে। অপমান? হতচকিত র্যাচেলের প্রশ্ন। কিসের অপমান? কেন এনগেজমেন্ট ভেঙেছ বুঝি না মনে করো? গর্জে উঠলেন ভদ্রলোক। আমার বিয়ের সময়ও আমাকে যথেষ্ট অপমান করা হয়েছে। আমাকে তোমার খালার যোগ্য মনে করা হয়নি। এখন তুমি আমার ছেলেকে তোমার যোগ্য মনে করতে পারছো না। কথাটা আমি মানতে পারলাম না, বললেন মিস্টার ব্রাফ। আপনি এ ধরনের কথা বলবেন, ভাবা যায় না। র্যাচেল উকিল ভদ্রলোকের দিকে ফিরে বলল, ছেড়ে দিন, ওনার যা ইচ্ছা ভাবুন না। মিস্টার অ্যাবেলওয়াইট এ মুহূর্তে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছেন। প্রচণ্ড ক্রোধে একবার র্যাচেলকে আরেকবার মিস্টার ব্রাফকে দেখছেন। তাঁর স্ত্রী স্বামীকে শান্ত করতে চেয়ে ব্যর্থ হলেন। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে একটি বইয়ের একটি অংশের কথা মনে পড়ে গেল। বইটির নাম পিস ইন ফ্যামিলিজ, মিস জেন অ্যান স্ট্যাম্পারের লেখা। উঠে গিয়ে নিয়ে এলাম ওটা। তারপর পাতা খুললাম। মিস্টার অ্যাবেলওয়াইট, বললাম, মিস জেন অ্যান স্ট্যাম্পারের বই থেকে খানিকটা পড়ছি, শুনুন। পড়তে যাব তার আগেই বাঁচখাই গলায় চেঁচিয়ে উঠলেন তিনি। মিস জেন অ্যান স্ট্যাম্পারের গুষ্টি! ছি, কি জঘন্য কথাই না তার মুখ থেকে বেরোলো। কে কে? চণ্ডাল রাগে বাহ্যজ্ঞানহীনের মতন দশা ওর। কে এই পাগল মহিলাকে এ বাড়িতে ঢুকতে দিয়েছে? মিস ক্ল্যাক আমার অতিথি, বলল র্যাচেল। এ কথা শুনে মেজাজ পড়ে গেল ভদ্রলোকের। শান্ত সংযত হলেন। ও, বললেন, তা আমার বাড়িতে তোমার অতিথি কেন? র্যাচেল উকিলের দিকে চেয়ে প্রশ্ন করল, উনি কি বলছেন? আপনি বোধহয় ভুলে গেছেন, মিস্টার অ্যাবেলওয়াইটকে বললেন মিস্টার ব্রাফ। আপনি মিস ভেরিন্ডারের অভিভাবক হিসেবে ওর বসবাসের জন্যে এ বাড়িটা ভাড়া নিয়েছেন। আমার ছেলে যদি মিস ভেরিন্ডারের উপযুক্ত না হয়, বললেন মিস্টার অ্যাবেলওয়াইট, তবে আমি কি করে ওর উপযুক্ত অভিভাবক হব? আমি লেডি ভেরিন্ডারের উইল অস্বীকার করছি। মিস ভেরিন্ডারকে অনুরোধ করছি তার নিজের খরচে যেন মেহমানকে লর্ড বহশুদ্ধ ফেরত পাঠানোর ব্যবস্থা করে। ছোট্ট বউ করে ঘর ছাড়লেন তিনি। দরজা ভিড়ে যেতেই এদিকে এগিয়ে এলেন আন্টি। খালুর ব্যবহারে কিছু মনে করিস না মা, র্যাচেলের হাত ধরে বললেন। তারপর আমার দিকে ফিরে বললেন, তুমি এজন্যে দায়ী। তোমার জন্যেই এত সব ঘটনা ঘটল।
তোমার মুখ আর কোনোদিন দেখতে চাই না আমি। যাও, বেরিয়ে যাও এ বাড়ি থেকে। পেনিলোপকে একটু পাঠিয়ে দেবেন মিস ভেরিন্ডার হ্যাট আর ক্লোক সমেত, মিসেস অ্যাবেলওয়াইটকে অনুরোধ করলেন মিস্টার ব্রাফ। আন্টি চলে গেল। র্যাচেলকে বললেন উনি, আমি উইলে একটা শর্ত জুড়ে দিয়েছিলাম, কাজেই চিন্তার কিছু নেই। নতুন অভিভাবকের ব্যাপারে অছিদের পরামর্শ দেওয়ার ক্ষমতা দেয়া হয়েছে আমাকে। আপনি আমার অতিথি হিসেবে আপাতত থাকুন, তারপর না হয় ভেবেচিন্তে দেখা যাবে কি করা যায় ভবিষ্যতের জন্যে। আমি বাধা দেবার আগেই আমন্ত্রণ গ্রহণ করে বসল র্যাচেল। দাঁড়ান, বললাম, আমি ওর অভিভাবক হওয়ার অধিকার দাবি করছি। নিষ্ঠুর বিস্ময়ে আমাকে দেখে নিল র্যাচেল। আমি মিস্টার ব্রাফের সঙ্গেই যাচ্ছি, বলল। সেটাই ভালো হবে। ওর মেড বাইরে যাওয়ার পোশাক নিয়ে হাজির হলে ওগুলো পরে নিল ও। আমার জিনিসপত্র গুছিয়ে মেডকে বলল, মিস্টার ব্রাফের ওখানে চলে এসো। আমাকে একা রেখে বেরিয়ে গেল ওরা দুজন। দ্বিতীয় কাহিনী, উকিল সাহেব ব্রাফের বক্তব্য। আমাকে পরবর্তী ঘটনাবলী লিখতে বলার পেছনে দুটো কারণ। প্রথমত, মিস ভেরিন্ডার কেন এনগেজমেন্ট ভাঙলেন, আর মিস্টার গডফ্রেই বা অত সহজে ব্যাপারটা মেনে নিলেন জানি আমি। দ্বিতীয়ত, নিজেকে হীরে রহস্যের একজন কুশীলব হিসেবে আবিষ্কার করেছি আমি। এনগেজমেন্ট কেন ভাঙল সে কথায় আগে আসছি। স্যার জন ভেরিন্ডার মৃত্যুর পূর্বে সমস্ত সহায় সম্পত্তি স্ত্রীকে দান করে গেছেন। পরে লেডি ভেরিন্ডার আমাকে ডেকে পাঠিয়ে উইল তৈরি করিয়েছেন। 1848 সালের গ্রীষ্ম পর্যন্ত উইলটা আমার অফিসে ছিল। লেডি ভেরিন্ডার যখন জানতে পারলেন আর বেশি দিন বাঁচবেন না, তখন ওটা আবার দেখতে চাইলেন। কিছু কিছু পরিবর্তন করার ইচ্ছা পোষণ করাতে আমি ওকে আরেকটি উইল করতে বললাম। উনি করলেনও। লেডি ভেরিন্ডারের মৃত্যুর সপ্তাহ 3 পরে জানতে পারলাম অন্য কে যেন তার উইল দেখতে চান। ভদ্রলোক একজন উকিল, মিস্টার স্মলি। উইলে ওর কি দরকার খোঁজ করতে গেলাম। তার একজন মক্কেল ওটা দেখতে চেয়েছেন। কে? আমি চাপাচাপি করাতে বেরোলো মিস্টার গডফ্রে অ্যাবেলওয়াইটের নাম। ওটুকুই যথেষ্ট, আর কিছু জানার দরকার ছিল না। লেডি ভেরিন্ডারের মনে ভয় ছিল, টাকার লোভে হয়তো ওকে বিয়ে করতে চাইবে লোকে। এটা ঠেকানোর বন্দোবস্ত করেছিলেন তিনি। র্যাচেল এবং তার স্বামী লন্ডন আর ইয়র্কশায়ারে দুটো বাড়ি পাবেন, কিন্তু বেচতে পারবেন না। বাৎসরিক একটা অঙ্কও দেয়া হবে ওদের, ব্যাস। র্যাচেল খুব লক্ষ্মী মেয়ে। উনি গডফ্রেকে বিয়ে করবেন শুনে মনটা খারাপ হয়ে গেল আমার। ওর মায়ের উইল দেখতে চাওয়া মানে টাকা ছাড়া আর কিছু বোঝে না গডফ্রে। কিন্তু উইল দেখার পরও কি বিয়েতে আগ্রহী হবে সে? তাৎক্ষণিকভাবে ওর প্রচুর টাকার দরকার না পড়লেও বার্ষিক আয় ভোগের লালসায় র্যাচেলকে বিয়ে করতে ক্ষতি কি? জরুরি ভিত্তিতে ওর বিপুল পরিমাণ টাকার প্রয়োজন পড়লেই বরং মস্ত বড় ভুল করার হাত থেকে বেঁচে যেতেন র্যাচেল, মায়ের উইলের বদৌলতে। ব্রাইটনে মিস্টার গডফ্রে সেদিন যাচ্ছেন না শুনে সুযোগটা গ্রহণ করলাম। র্যাচেলকে জানিয়ে দিলাম সত্যি কথাটা। নিশ্চুপে সব শুনে আমাকে ধন্যবাদ জানালেন উনি। বললেন, লন্ডনে ফিরে কাউকে তার বিয়ের কথা আলোচনা করতে শুনলে যেন জানিয়ে দিই বিয়েটা হচ্ছে না। এনগেজমেন্ট ভেঙে দেবেন ঠিক করেছেন? প্রশ্ন করলাম। যা শুনলাম তারপর আর কোনো সন্দেহ আছে? গর্বভরে বললেন র্যাচেল। পরামর্শ দিলাম মিস্টার গডফ্রেকে যেন জানিয়ে দেন
ওর টাকার লোভের ব্যাপারটা কোনোভাবে উনি জেনে গেছেন। লোকটা যদি প্রমাণ চায় তবে যাতে আমার কাছে পাঠান। না না, তা পারবো না, বললেন। কিন্তু এনগেজমেন্ট ভাঙার একটা জুৎসই কারণ তো বলতে হবে। সেটা আমি একটা কিছু বলে দেব। বলবো অনেক ভেবে দেখেছি, আমাদের বিয়ে না হলেই ভালো। ওকে অত খতেন দিতে যাব কেন? চরম অস্বস্তি নিয়ে লন্ডনে ফিরে এলাম। সেদিন সন্ধেই গডফ্রের বাবা মিস্টার অ্যাবেল হোয়াইটের আগমনে আমি হতবাক। উনি জানালেন গডফ্রে সহজভাবেই প্রত্যাখ্যান মেনে নিয়েছে। আমি তো জানি এর পেছনের ঘটনা। ওর প্রচুর টাকার প্রয়োজন ছিল, কিন্তু র্যাচেলকে বিয়ে করলে সেই প্রাপ্তিযোগ ঘটছে না। এবার ভারতীয়দের হিরে চুরি পরিকল্পনা সম্পর্কে একটু আলোকপাত করা যাক। মিস ভেরিন্ডার আমাদের সঙ্গে ক সপ্তাহ থাকলেন নতুন অভিভাবক নিয়োগের আগ পর্যন্ত। তারপর চলে গেলেন। কিছুদিন পরে অফিসে বসে আছি, খবর পেলাম একজন ভদ্রলোক আমার সঙ্গে কথা বলতে চান। মিস্টার সেপ্টিমাস লুকার নাকি পাঠিয়েছেন। কেরানি জানালো লোকটির গায়ের রং ভারতীয়দের মতন। মুনস্টোনের ব্যাপারে একটা কিছু হবে ভেবে তক্ষুনি ওকে পাঠাতে বললাম। রহস্যময় আগন্তুককে দেখা মাত্র বুঝে গেলাম ইনি 3 ভারতীয়র একজন। ইউরোপীয় পোশাকে সজ্জিত হলেও মৃদুভাষী লোকটিকে পূবের মানুষ বলে মনে হলো। চমৎকার ইংরেজিতে বিরক্ত করার জন্যে ক্ষমা প্রার্থনা করে সোনালি কাপড়ে মোড়া একটি ছোট্ট পার্সেল বের করলেন উনি। পার্সেল থেকে অলংকারে ঠাসা একটি কালো রঙের কাঠের বাক্স বেরোলো। আমি আসলে কিছু টাকা চাইতে এসেছি, বললেন। এগুলো বন্ধক রেখে যদি কিছু টাকা দিতেন। মিস্টার লুকার নিজেই ধার দিলেন না কেন? ওনার কাছে নাকি টাকা নেই। আমি দুঃখিত, বললাম। মিস্টার লুকার আপনাকে ভুল জায়গায় পাঠিয়েছেন। অচেনা কাউকে টাকা ধার দিই না আমি, এমনকি সিকিউরিটি দিতে চাইলেও না। ভারতীয় তার বাক্স মুড়ে উঠে পড়লেন। একটা প্রশ্ন করতে পারি, বললেন। আপনি যদি আমাকে ধার দিতেনও কতদিনের মধ্যে টাকা শোধ করতে হতো? যেদিন ধার নিতেন সেদিন থেকে ঠিক 1 বছরের মধ্যে, জবাব দিলাম। আমার দিকে একদৃষ্টে চেয়েছিলেন ভদ্রলোক। এবার বো করে প্রায় নিঃশব্দে বেরিয়ে গেলেন ঘর থেকে। কোনো সন্দেহ নেই উনি টাকা ধার নিতে নয়, বরঞ্চ প্রশ্নের উত্তর জানতে এখানে এসেছিলেন। আজব। উনি চলে যাবার পর একটা চিঠি পেলাম। সেপ্টিমাস লুকার পাঠিয়েছেন, দেখা করতে চান। পরদিন আমার অফিসে সময় দিলাম। উনি এসে যা বললেন তা হচ্ছে, 2 দিন আগে ভারতীয়টি মিস্টার লুকারের সঙ্গে দেখা করেছে। এ লোক যে 3 জনের দলটির গুরু, যারা তার বাড়ির আশেপাশে ঘুরঘুর করে বিরক্ত করছিল, বুঝতে বেগ পেতে হয়নি। এ লোকও তাঁর চোখ মুখ বেঁধে ব্যাংকের রসিদ চুরির সঙ্গে জড়িত ছিল। কাজেই ঘাবড়ে গিয়েছিলেন তিনি। ভারতীয় লোকটি তার কাছে টাকা ধার চাইলে জলদি কাটিয়ে দেওয়ার জন্যে বলে দিয়েছেন টাকা নেই। লোকটি তখন জানতে চেয়েছে তবে কার কাছে ধার পেতে পারে। মিস্টার লুকার বলেছেন কোনো উকিলের কাছে পাওয়া সম্ভব। লোকটা নাম ঠিকানা চাইলে ভয়ে ভয়ে আমার কথা বলেছেন। চট করে নাকি আমার নামই তখন মনে পড়েছে তার। মিস্টার লুকার বিদায় নিবার আগে জিজ্ঞেস করলাম, ভারতীয়টি ঠিক চলে যাওয়ার মুহূর্তে অদ্ভুত কোনো প্রশ্ন করেছিল কিনা? হ্যাঁ, আমাকে যা জিজ্ঞেস করেছিল ঠিক সেই একই কথা জানতে চেয়েছে ওর কাছে। উত্তরও পেয়েছে সেই একই। সেদিন রাতে আমার একটা ডিনারের দাওয়াত ছিল। গিয়ে দেখি অতিথিদের মধ্যে মিস্টার মার্থওয়েটও উপস্থিত। খাওয়ার পাট চুকে গেলে ডাইনিং রুমে ওর পাশে গিয়ে বসলাম।
লেডি ভেরিন্ডারকে বোধহয় চিনতেন আপনি, বললাম। আর মুনস্টন চুরির আগের ঘটনাগুলোও জানেন? হ্যাঁ, বললেন। ভারতীয় লোকগুলোর কি খবর? খুব সম্ভব কাল ওদের একজন আমার কাছে এসেছিল, জানালাম। এরপর সব খুলে বললাম। মিস্টার লুকারের কথাও বাদ দিলাম না। শেষ প্রশ্নটা ওর কাছে নিশ্চয়ই খুব জরুরি। পাওনাদার দেনা শোধের জন্যে কতদিন সময় দেয় তাতে ওর কি যায় আসে? বুঝলেন না, বললেন মিস্টার মার্থওয়েট। দাঁড়ান, ছকটা আপনাকে খোলাসা করছি। দেখে মনে হয় তিনজন ভারতীয়র বয়সী 40-এর নিচে। কর্নেল হার্নক্যাসলকে যে তিনজন এদেশ পর্যন্ত ধাওয়া করে এসেছিল তাদের জায়গা নিয়েছে ওরা। কর্নেলের মৃত্যু ঘটলে হিরে উদ্ধারের প্রথম সুযোগটা আসে ওদের কাছে। তখন পর্যন্ত ব্যাংকের স্ট্রং রুমে গচ্ছিত ছিল হিরেটা। কর্নেল উইল করে ওটা দিয়ে গেছেন ভাগ্নিকে। কোনোভাবে উইলটা দেখার ব্যবস্থা করেছিল ওরা। জেনে গিয়েছিল যা জানার। মিস্টার ব্লেক বা অন্য কেউ হিরেটা পৌঁছে দেবেন মিস র্যাচেলকে, জেনেছিল সেটা। ইয়র্কশায়ারে হিরেটা না যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছে ওরা। তারপর চেষ্টা করেছে ওটাকে হাত করার। সেজন্যই জাদুকরের ভেগ ধরা। লন্ডনে ওদের সংগঠন ওদেরকে সমস্ত তথ্য জুগিয়ে যাচ্ছিল। ফ্র্যাঙ্কলিন ব্লেকের ব্যাংকে যাওয়া, তারপর লেডি ভেরিন্ডার কাছে বেড়াতে যাওয়ার সব কথাই জানা ছিল ওদের। ফ্র্যাঙ্কলিন ব্লেক পেছনে গুপ্তচর লেগেছে আন্দাজ করে ইয়র্কশায়ারে পৌঁছানো ঘন্টা এগিয়ে দিয়েছিলেন। ফলে ভারতীয়রা টের পাওয়ার আগেই উনি ফ্রিজিং হলের ব্যাংকে রেখে আসেন হিরেটা। ভারতীয়রা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি ব্যাপারটা। তাই গ্যাব্রিয়েল বেটারেজ রাতের আধারে বাড়ির আনাচে কানাচে ওদের ঘোরাফেরা করতে দেখেছিল। এরপর আর কয়েক সপ্তাহ বাড়ির কাছে ঘেঁষেনি ওরা। মুনস্টনটা মিস র্যাচেলকে জন্মদিনের দিন দেয়া হবে তা জানত। ওই মেয়ের দখলে হিরেটা না যাওয়া পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত নেয় ওরা। মিস র্যাচেলের জন্মদিনে ওরা এসেছিল। তার কাপড়ে দেখেওছে হিরেটাকে। তার পরদিন মুনস্টন চুরি গেলে গ্রেপ্তার হয়ে যায় লোকগুলো। ফলে প্ল্যান সফল করার আর কোনো সুযোগ পায়নি। জেলে থাকতে থাকতেই ওদের সামনে দ্বিতীয়বার হিরে চুরির সুযোগ আসে। নোটবই বার করে নিয়ে নির্দিষ্ট একটি পৃষ্ঠা খুললেন তিনি। সে সময় বললেন, কয়েকজন বন্ধুর সঙ্গে ফ্রিজিং হলে থাকছিলাম আমি। ভারতীয়রা ছাড়া পাওয়ার দিন দুয়েক আগে জেলের গভর্নর একটা চিঠি নিয়ে আমার কাছে এলেন। হিন্দিতে লেখা চিঠিটা ওদের বাসায় পাঠানো হয়েছিল। উনি আমাকে বললেন চিঠিটা অনুবাদ করে দিতে। এই যে সেই চিঠি। নোটবইটা আমার হাতে দিলেন। পড়লাম রহস্যময় শব্দগুলো। রাতের প্রভুর নামে বলছি, হরিণের পিঠে যাঁর শাসন, পৃথিবীর চার কিনার স্পর্শ করে রয়েছেন যিনি। ভাইয়েরা, তোমাদের মুখ দক্ষিণে ফেরাও। হট্টগোলের রাস্তায় আমার কাছে এসো, যেটি গিয়ে মিশেছে কাদা পানির নদীতে। এটাই হচ্ছে কারণ। আমার নিজের চোখ ওটা দেখেছে। চিঠিটি এখানেই শেষ, কোনো তারিখ বা সই ছাড়াই। খুব সম্ভব ওরা মুনস্টনের কথাই উল্লেখ করেছে, বললেন মিস্টার মার্থওয়েট। কারণ হিন্দুদের চন্দ্র দেবতার সঙ্গে চিঠির বর্ণনাগুলো মিলে যাচ্ছে। আর ওই দেবতার কপালেই কিন্তু বসানো ছিল হিরেটা। ভারতীয়দের দেয়া হয়েছিল চিঠিটা। ছাড়া পেয়েই সোজা স্টেশনে চলে গেছে ওরা। চেপে বসেছে লন্ডনগামী প্রথম ট্রেনটাতেই। তারপর লন্ডনে গিয়ে মিস্টার লুকারকে জ্বালাতন করতে লেগেছে। জুড়ে দিলাম। ওর ল্যাম্বেথের বাড়ির কাছে পিঠে ঘুরঘুর করছিল। মনে পড়ে জজের কাছে দেয়া রিপোর্টে চোর সন্দেহে একজন বিদেশি কর্মচারীর বরখাস্তের কথা বলেছেন ভদ্রলোক।
তার ধারণা হয়েছিল লোকটা ভারতীয়দের সঙ্গে একজোটে কাজ করছে। এটা কিন্তু স্পষ্ট মিস্টার ব্রাফ, চিঠিটা কার লেখা, আর মিস্টার লুকারের কোন জিনিসটা সে চুরি করতে চাইছিল। ইয়র্কশায়ার থেকে কেউ না কেউ লন্ডনে নিয়ে গিয়েছিল হিরেটা দাম যাচাই করতে। তা না হলে ওটা মিস্টার লুকারের কাছে যাওয়ার কথাই নয়। হিরেটা ব্যাংকে রেখে ভারতীয়দের রীতিমতো চমকে দিয়েছে সে। ওরা বুঝতে পেরেছে হিরে আরেকবার ওদের হাত ফসকে গেল। এখন আপনার কি ধারণা মিস্টার ব্রাফ, ওরা কখন আবার হিরেটা হাতাতে চেষ্টা করবে? এখন বুঝতে পারছি, প্রায় চেঁচিয়ে উঠলাম। মুনস্টোন বন্ধক রাখা হয়েছে বুঝে গেছে ওরা। এও জানে 1 বছর পর টাকা শোধ করে ব্যাংক থেকে তোলা হবে ওটা। ঠিক তাই বললেন মিস্টার মার্থওয়াইট। যে ধার নিয়েছে সে টাকাটা ফেরত দিতে পারলে জুনের শেষাশেষি হিরেটা হাতে পাবে। তার মানে ভারতীয় লোকগুলো তখন মরণ কামড় দেবে বললাম। তাতে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে এটি ছিল তার শেষ কথা। তারিখটা টুকে রাখলাম, জুন 1849। মাসের শেষ নাগাদ ভারতীয়দের কথা জানা যেতে পারে। তৃতীয় কাহিনী, ফ্র্যাঙ্কলিন ব্লেকের জবানিতে। 1849 সালের বসন্তে পূবে ভ্রমণ করছি এমনই কোনো এক দিনে আমার উকিল মিস্টার ব্রাফের চিঠি পেলাম। লিখেছেন আমার বাবা মারা গেছেন, তাঁর বিপুল সম্পত্তির মালিক এখন আমি। পরদিন দেশের পথে রওনা হলাম। আসলে র্যাচেলের ব্যবহারে মনক্ষুণ্ণ হয়েই দেশ ছেড়েছিলাম। ইংল্যান্ডে ফিরে এসে আমার অবর্তমানে যা যা ঘটেছে সব জানলাম উকিল সাহেবের মুখে। র্যাচেল গডফ্রের সঙ্গে এনগেজমেন্ট ভেঙে দিয়েছে শুনে খুব ভালো লাগলো। পোর্টল্যান্ড প্লেসে ফুপু আর মিসেস মেরিডিউ নামে এক বিধবার সঙ্গে নাকি বাস করছে ও। 8 ঘন্টার মধ্যেই ওর সঙ্গে দেখা করতে রওনা হলাম। কাজের লোক আমার কার্ড নিয়ে ওপরে গেল। একটু পরে নেমে এসে জানালো মিস ভেরিন্ডার বাইরে গেছেন, 6টায় আবার আসবো বলে বিদায় নিলাম। 6টার সময়ও পাওয়া গেল না র্যাচেলকে। মিসেস মেরিডিউকে বেশ হাসি খুশি মানুষ মনে হলেও তিনি কিন্তু আমার বিশ্বাস উৎপাদন করতে পারলেন না। বোঝাই যাচ্ছে র্যাচেল দেখা করতে চায় না, এড়িয়ে যাচ্ছে। কাজের লোক মারফত পরদিন ওর কাছে একটি চিঠি পাঠালাম। একটিমাত্র বাক্যে উত্তর এলো, মিস ভেরিন্ডার মিস্টার ফ্র্যাঙ্কলিন ব্লেককে চিঠি লিখতে আগ্রহী নন। মিস্টার ব্রাফকে ঘটনা জানাতে উনিও কোনো বুদ্ধি দিতে পারলেন না। র্যাচেলকে নাকি কখনো আমার নামও উচ্চারণ করতে শোনেননি। আমি পরের ট্রেনে বললাম ইয়র্কশায়ার যাচ্ছি। হিরে রহস্যের কিনারা করতে চেয়েছিলাম বলে র্যাচেল এখনও আমার উপর খেপা, কিন্তু তাতে কিছু যায় আসে না। চোরকে আমি খুঁজে বার করবই। সেদিন সন্ধেই ইয়র্কশায়ারে খালার বাড়িতে এসে উঠলাম। মিস্টার ফ্র্যাঙ্কলিন, দরজা খুলতে গিয়ে চেঁচিয়ে উঠল বেটারেজ। আসুন স্যার, আসুন। আপনি চলে যাবার পর অনেক কাণ্ড ঘটে গেছে। কাজের লোকেরা কেউ নেই, তবে অসুবিধে হবে না, আমি রান্নাবাড়া করে দেব। আসুন। বুড়ো মানুষটিকে হতাশ করতে মন চাইল না, কিন্তু এ বাড়ি এখন র্যাচেলের এবং ওর সঙ্গে মন কষাকষির পর এখানে থাকা টাকা আমার পক্ষে মানায় না। বেটারেজের সঙ্গে বাগানে ঢুকলাম। র্যাচেল আমার সঙ্গে দেখা করেনি শুনে বেচারা ফ্যাল করে চেয়ে রইল। আমি ফ্রিজিং হলে হেঁটে চলে যেতে পারবো বললাম। কোনো হোটেলে উঠে পড়লেই হবে। অত দূর যাবেন না বলল ও। হাদারস্টোনের খামার মাত্র 2 মাইল দূরে। অনেক ঘর খালি পড়ে আছে, বোর্ডার নেই। আমার ট্রাভেলিং ব্যাগ
এক ঝটকায় কাঁধে তুলে নিল ও। দুজনে বেরিয়ে পড়লাম বাড়ি ছেড়ে। আপনি হঠাৎ করে কেন চলে এলেন জানতে খুব ইচ্ছে করছে স্যার, বলল ও। তদন্ত চালু রাখার জন্যে, বললাম। হিরে কে নিয়েছে জানতে। হীরের কথা ভুলে যান, যেই ওটার কাছে এসেছে তারই ক্ষতি হয়েছে। ও নিয়ে খামোখা আর মাথা ঘামাবেন না। তাছাড়া সার্জেন্ট কাফ যেখানে ফেল মেরে গেছেন সেখানে আপনি কতটুকুই বা কি করতে পারবেন। বেটারেজ, র্যাচেল আমার সঙ্গে কি ব্যবহারটা করেছে আপনি তো জানেন। এখনো পর্যন্ত ও রেগে আছে আমার ওপর। ওই হিরেটা হচ্ছে যত নষ্টের মূল। ও আমার সঙ্গে দেখা করছে না, চিঠিরও জবাব দিচ্ছে না। পুরো ব্যাপারটা খোলাসা করতে আমি আর কি করতে পারি বলুন। হিরেটা খুঁজে পেলেই কেবল র্যাচেলের সঙ্গে ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। মিস র্যাচেল যদি দোষী বেরিয়ে যান, বেটারেজের প্রশ্ন। ওর ওপর আমার বিশ্বাস আছে, বললাম। আমি জানি আপনারও আছে। মিস্টার ফ্র্যাঙ্কলিন, আপনার তদন্তে বোধহয় সাহায্য করতে পারবো, বলল বেটারেজ। রোজানা স্পিয়ারম্যানের কথা মনে আছে আপনার? নিশ্চয়ই। রোজানা আপনাকে কিছু বলতে চেয়েছিল। যাকগে, ও আপনার জন্যে একটা চিঠি রেখে গেছে। কবসোলের খোঁড়া লুসির কাছে। আপনাকে ছাড়া আর কাউকে দেবে না। আপনাকে যে চিঠি লিখে ওটার কথা জানাবো তার আগেই আপনি দেশ ছাড়লেন। চলুন তবে এখনই যাই, ওটা নিয়ে আসি। আজ থাক, অনেক রাত হয়ে গেছে। ওরা সকাল সকাল ঘুমিয়ে পড়ে। নিচে একটা বাতি জ্বলছে, দেখালো ও। ওই যে খামারটা। কাল সকালে আসুন, রোজানাদের বাড়িতে যাব। খামারের উদ্দেশ্যে নেমে গেলাম আমরা। পরদিন সকালে তর সইল না আমার। নাস্তা না খেয়েই বেরিয়ে পড়লাম। বেটারেজ আমার জন্য অপেক্ষা করছে। কটেজে পৌঁছে মিসেস ইয়োল্যান্ডের সঙ্গে পরিচিত হলাম। তিনি টেবিলে এক বোতল জিন রেখে বললেন, লন্ডনের খবরাখবর কি স্যার? আমি জবাব দেব তার আগেই নয়নকাড়া বাদাম কেশি একটা রোগা মেয়ে ক্রাচে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে এসে হাজির। মিস্টার বেটারেজ, বলল। ওর নামটা আরেকবার বলুন প্লিজ। মিস্টার ফ্র্যাঙ্কলিন ব্লেক, বলল বেটারেজ। মেয়েটি মুখ ঘুরিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ওর ক্রাচের শব্দ খট খট করে কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। একটু পরে নেমে এলো আবার। আমাকে হাতছানি দিয়ে ডাকছে ও। হাতে চিঠি। ওর পেছন পেছন বেলাভূমিতে চলে এলাম। আমাকে কটা থামানো নৌকার পেছনে নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এই প্রথমবার সরাসরি আমার মুখের দিকে তাকালো। ওর দু চোখে স্পষ্ট ঘৃণা ফুটে উঠেছে। এই নিন, চিঠিটা বাড়িয়ে দিয়ে বলল, আপনার মুখ যেন আর কোনোদিন দেখতে না হয়। ফিরেই খুঁড়িয়ে খুঁড়িয়ে সৈকত ধরে যত দ্রুত সম্ভব হাঁটতে লাগলো। পাগল নাকি, ভাবলাম আমি। চিঠিটা সংক্ষিপ্ত। ওতে লেখা, স্যার, লেডি ভেরিন্ডারের বাড়িতে আপনার অবস্থানকালে আমার অস্বাভাবিক আচরণের কারণ যদি জানতে চান তবে চিঠির সঙ্গে যে চিরকুটটি দেখতে পাচ্ছেন ওটার নির্দেশ মতো কাজ করুন। যা করার আপনি নিজে করবেন। আপনার বিনীত ভৃত্য, রোজানা স্পিয়ারম্যান। চিঠির সঙ্গে গাঁথা চিরকুটটা দেখে নিলাম। নিচে ওটা হুবহু তুলে দিচ্ছি। ভাটার সময় চোরাবালিতে যাবেন। সাউথ স্পিটের সিগন্যাল আর কোস্টগার্ড স্টেশনে ফ্ল্যাগ স্টাফ। কবসোলের ওপরে এক সারিতে দেখতে না পাওয়া পর্যন্ত হাঁটতে থাকুন। ফ্ল্যাগ স্টাফের সমান্তরাল লাইনে একটা লাঠি শুইয়ে দিন। পাথুরে কিনার যেখানে চোরাবালিতে বিস্তৃত হয়েছে সেখানে একটা শিকল আছে, ওটাকে টানুন।
পেছনে বেটারেজের গলার আওয়াজ পেলাম। চিঠিতে কি লিখেছে মিস্টার ফ্র্যাঙ্কলিন? চিঠি আর চিরকুট ওর হাতে দিলাম। পড়ে উত্তেজিত হয়ে উঠল। গুপ্ত জায়গার খবর দিয়েছে ও। আর 1 ঘন্টার মধ্যেই ভাটা আসবে। তখন ধীরে সুস্থে চোরাবালিতে যাওয়া যাবে। চোরাবালিতে পৌঁছে সাউথ স্পিটের দিকে পা বাড়ালাম। সিগন্যাল আর কোস্টগার্ড ফ্ল্যাগ স্টাফ এক লাইনে দেখার জন্যে সঠিক জায়গায় দাঁড়ালাম আমি। নির্দেশিত নিশানায় লাঠিটা শুইয়ে দিলাম। জোয়ার সরে যেতে মিনিট 20 মতো লাগলো। আমরা ফিরে গেলাম সৈকতে। ওখানে পৌঁছে আমাকে ছেড়ে গেল বেটারেজ। আমাকে একাকী সত্য উদ্ঘাটন করতে হবে। চুরুট ধরিয়ে বসে রইলাম। শীঘ্রই বালির কম্পন দেখতে পেলাম। চুরুটটা ছুঁড়ে ফেলে দিয়ে এগিয়ে গেলাম পাথর শ্রেণীর দিকে। লাঠিটাকে ছুঁয়ে ছুঁয়ে হাত বাড়াতে শিকলটার স্পর্শ পেলাম। চোরাবালির নিশানায় ওটাকে অনুসরণ করার চেষ্টা করতে ঘন উদ্ভিদে ঠেকে গেল হাত। ওগুলোকে টেনে তোলা বা হাত ডুবিয়ে দেয়া কোনোটাই সম্ভব নয়। শিকলটার যে প্রান্তটি চোরাবালিতে দেবে গেছে সেটিকে খোঁজার সিদ্ধান্ত নিলাম। লাঠিটা কুড়িয়ে নিয়ে সাউথ স্পিটের কিনারে হাঁটু মুড়ে বসে পড়লাম। প্রথম প্রচেষ্টাতেই শিকলে আঘাত হানল লাঠি। ওটাকে দৃঢ় মুঠিতে চেপে ধরে টান দিতে সরসর করে উঠে এলো। শিকলের শেষ মাথায় বাঁধা ওই তো টিনের সুটকেসটা। ঢাকনা খুললাম। সাদা কি একটা যেন ভেতরে। ওটা টেনে বার করে দেখি একটা কাপড়। একটু চেনা চেনা লাগলো। বাক্সে একটা চিঠিও আছে। ওটা পকেটে ফেলে কাপড়টা নিয়ে সৈকতে এসে ভাঁজ খুললাম। একটা নাইট গাউন। র্যাচেলের সিটিং রুমের দরজার চটা রং আবিষ্কার করলাম ওটাতে। মুখ তুলে চাইতে দেখি বেটারেজ বেলাভূমি ধরে ফিরে আসছে। রং লাগা কাপড়টা তো পেলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে জিনিসটা কার? চিঠিটা খুলতে যাব, হঠাৎ মনে পড়ল নাইট গাউনেই হয়তো মালিকের নাম লেখা আছে। খুঁজলাম নামের জায়গাটা, পেয়েও গেলাম। কি আশ্চর্য, এ যে আমার নিজেরই নাম। হিরে চোর ধরা পড়ে গেছে। বিস্ময়ের ধাক্কায় হাত পা ঠান্ডা হয়ে এলো। বেটারেজ পৌঁছলে নাইট গাউনটা ওর হাতে দিয়ে নামটা পড়ে দেখতে বললাম। আমার মতোই ধাক্কা খেয়েছে ও। চলুন ফেরা যাক বলল। একটু গলা ভেজালে মাথা খুলবে। বেটারেজের ঠান্ডা ঘরে বসে খানিকটা সামলে নিলাম। হিরে চুরির কথা সবাই যেটুকু জানে আমিও তাই বললাম। কিন্তু আমার বিরুদ্ধে দেখছি প্রমাণ আছে। আমার নামটা তো আর মিথ্যে নয়। সব কারচুপি বলল বেটারেজ। কেউ নিশ্চয়ই আপনার ঘাড়ে দোষ চাপাতে চাইছে। টিনের বাক্সে আর কিছু কি ছিল না? চিঠির কথা মনে পড়ে গেল। খুললাম। পড়ছি, শুনুন বললাম। স্যার, আপনাকে আমার কিছু বলার আছে। 3টে শব্দে তার প্রকাশ ঘটাতে চাই। আমি আপনাকে ভালোবাসি। এর মানে? বেটারেজের দিকে চেয়ে জিজ্ঞেস করলাম। পড়লেই জানতে পারবেন বলল ও। তো পড়ে গেলাম। আপনি যখন এ চিঠি পড়বেন তখন আমি পরপারে। রঙের ছোপ লাগা নাইট গাউনটা নিশ্চয়ই পেয়ে গেছেন ইতিমধ্যে। আপনার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কাপড়টা আমার হাতে এলো কি করে। আর জীবিত অবস্থায় আপনাকে এটার কথা কিছুই বলিনি কেন? বলিনি কারণ আমি আপনাকে ভালোবাসি। লেডি ভেরিন্ডার আমাকে একটি রিফর্মেটরি থেকে নিয়ে এসেছিলেন। চুরির দায়ে জেল খাটার পর ওখানে পাঠানো হয়েছিল আমাকে। উনি এবং মিস্টার বেটারেজ আমাকে যে ভালোবাসা দিয়েছেন তা বলে বা লিখে বোঝানো যাবে না।
আপনি আমাদের বাড়িতে বেড়াতে না এলে আমার জীবনটা হয়তো বা অন্যরকম হতে পারত। আপনাকে দেখেই ভালোবেসে ফেলেছিলাম। দিনকে দিন ডুবে যাচ্ছিলাম আপনার প্রেমে। আপনি মিস র্যাচেলের সঙ্গে যত বেশি সময় কাটাতেন, আমি তত বেশি করে ওকে হিংসে করতাম। আমি বড় নিঃসঙ্গ ছিলাম, কারো সঙ্গে মিশতে পারতাম না। হীরা খোয়া যাওয়ার পর মিস্টার সিগ্রেভ সমস্ত কাজের মেয়েদের তাড়িয়ে দেন মিস র্যাচেলের ঘর থেকে। উনি বলেছিলেন আমাদের কারোর কাপড়ই ঘষা খেয়েছে দরজার ওই কাঁচা রঙে। ঘর থেকে বেরিয়ে আমার গাউনে কোনোভাবে রং লেগে গিয়েছে কিনা দেখার জন্যে ল্যান্ডিংয়ে দাঁড়ালাম। পেনিলোপ আমাকে লক্ষ্য করেছিল। তোমার ভয়ের কিছু নেই রোজানা, বলেছিল ও। অনেক আগেই দরজার রং শুকিয়ে গেছে। কাল মিস্টার ফ্র্যাঙ্কলিন বলেছিলেন রং শুকাতে 12 ঘন্টার মতো লাগে। সেটা রাত 3টের কথা। আজ রাত 3টে নাগাদ দরজা শুকিয়ে গেছে। কাল রাত 12টার দিকে মিস র্যাচেলের ঘর থেকে বেরিয়েছি আমি। তখন দরজায় কোনো চিহ্ন টিহ্ন দেখিনি। সেদিন সকালেও প্রতিদিনকার মতো আপনার বেডরুম গোছগাছ করছিলাম। বিছানার ওপর হেলাফেলায় পড়েছিল আপনার নাইট গাউন। ওটা ভাঁজ করতে গিয়ে দেখি দরজার রঙের দাগ। চমকে গেলাম। তবে কি আপনি রাত 12টা থেকে 3টের মধ্যে মিস র্যাচেলের সিটিং রুমে গিয়েছিলেন? ওটা সরিয়ে ফেললাম তক্ষুনি। এখন ওটাকে গায়েব করতে হলে অমন আরেকটা নাইট গাউন বানিয়ে ফেলতে হবে, এবং তা শনিবারের আগেই। লন্ড্রির মহিলা ওদিন আসবে। সমস্ত কাপড়ের তালিকা ওর কাছে আছে। আপনার নাইট গাউনটা আমার ড্রয়ারে লুকিয়ে রেখে ঘরদোর সাফ করে ফেললাম। ঘরের কাজ সারতে না সারতেই সিগ্রেভ সাহেব তলব করলেন। পেনিলোপকে খুব রাগান্বিত দেখলাম। মিস্টার সিগ্রেভ ওকে চোর সন্দেহ করে কি যেন ইঙ্গিত দিয়েছেন। আমরা সবাই জানতে চাইলাম কেন। কারণ কাল রাতে সিটিং রুম থেকে আমি সবার শেষে বেরিয়েছি, রাগ চেপে শান্ত স্বরে বলল ও। শেষে যে বেরিয়েছে সে যদি সন্দেহভাজন হয় ভাবলাম, তবে চোর পেনিলোপ নয়, বরঞ্চ মিস্টার ফ্র্যাঙ্কলিন। আপনার কাজে আসার সুযোগ পেয়ে আমি খুশি হয়ে উঠলাম। ভাবলাম আপনাকে সব ঘটনা জানালে আপনি নিশ্চয়ই দুর্বল হয়ে পড়বেন আমার প্রতি। তাই আর দেরি না করে লাইব্রেরিতে চলে গিয়েছিলাম আপনার সঙ্গে কথা বলতে। আপনার একটা আংটি কুড়িয়ে পাওয়াতে ও ঘরে ঢুকে পড়া আরও সহজ হয়েছিল। কিন্তু কি বলবো স্যার, আপনি যখন শুধু একটা শুকনো ধন্যবাদ জানালেন তখন মনে হলো গলায় দড়ি দিই। আপনি নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। আমি হীরার প্রসঙ্গ তোলাতে আপনি উৎসাহী হয়ে উঠলেন। কিন্তু সে সময় মিস্টার বেটারেজ এসে ভেস্তে দিলেন সব কিছু। চলে যেতে বাধ্য হলাম আমি। রাতে খাওয়ার সময় অসুস্থতার ভান করলাম, যাতে একা থাকার সুযোগ পাই। ও সময়টা কি করেছি বলার দরকার পড়ে না। সার্জেন্ট কাফ জেনে ফেলেছিলেন। শুক্রবার সকাল নাগাদ নতুন বানানো নাইট গাউনটা চালান হয়ে গেল আপনার ড্রয়ারে। জানতাম সার্জেন্ট আমাদের সবার কাপড় চোপড় দেখতে চাইবেন। শেষে অনেক ভেবেচিন্তে লুকিয়ে ফেললাম আপনার নাইট গাউনটা। ঠিক তার একটু পরেই ওয়াশিং বুক দেখতে চাইলেন সার্জেন্ট। নিয়ে গেলাম। ওর চোখ মুখ দেখেই বুঝলাম আমাকে উনি চিনে ফেলেছেন এবং গ্রেপ্তার করতে পারেন যে কোনো মুহূর্তে। সার্জেন্ট লোকের মুখে বৃহস্পতিবার রাতে আমার ঘর বন্ধ করে থাকার কথা শুনে খানিকটা আঁচ করতে পেরেছিলাম ঘটনা। ওর ধারণা হয়েছিল রং লাগা নাইট গাউনটা আমার, আর এজন্যেই আমি নতুন আরেকটা কাপড় বানিয়ে নিয়েছি। আমি ভাবলাম ওটা যতক্ষণ লুকানো থাকবে আপনি ততক্ষণ নিরাপদ।
আমাকে হয় ওটা নষ্ট করে ফেলতে হতো, নইলে নিরাপদ কোনো জায়গায় লুকিয়ে রাখতে হতো। শেষমেশ চোরাবালিতে লুকিয়ে রাখবো ঠিক করলাম। তো সেজন্যে লুসিদের বাড়ি গিয়ে আপনার জন্যে এই চিঠিটা লিখলাম। আর কাপড়টাকে যাতে চোরাবালিতে ঠিকঠাকভাবে রাখা যায় সেজন্যে প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করে নিলাম। আমি এখন চোরাবালির দিকে যাব। আপনাকে তো আর এ জীবনে পাওয়া হলো না, আমার আর বেঁচে থেকে কী লাভ? আমাকে ক্ষমা করে দেবেন। আপনার প্রণয়াকাঙ্ক্ষী ও বিনীতা সেবিকা, রোজানা স্পিয়ারম্যান।